দেড় দশকে অনেক ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। অর্থনীতিবিদ আবুল বরকাত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার। এরেন্টেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের বৈঠকে একসাথে কাজ করার অঙ্গীকার। ইতিবাচক অগ্রগতি না হলে রপ্তানি খাতে চাপ বাড়ার শঙ্কা। সমঝোতায় জোর ব্যবসায়ীদের। বন্যা বৃষ্টিতে 21 জেলায় 72,000 হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি। ব্যাহত আম উৎপাদন। ফেনীতে শতাধিক গ্রাম তলিয়ে সীমাহীন দুর্ভোগ। সবাইকে স্বাগত জানাচ্ছি এখন বাণিজ্যে। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি মশিউর অনেক। গেল দেড় দশকে সব ষড়যন্ত্র আর নীল নকশার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠেছিল পতিত সরকার প্রধানের বাসভবন হিসেবে পরিচিত এই গণভবন। দেশীয় আন্তর্জাতিক বিভিন্ন তদন্ত সংস্থার নথিতে উঠে এসেছে, বলা হয়েছে এই গণভবন থেকেই ছাত্র জনতাকে হত্যার নির্দেশ দেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই গণভবন থেকেই শেষ মুহূর্তে আন্দোলন দমনে সমন্বিত ও ব্যাপক হত্যাযজ্ঞের পরিকল্পনাও করেন তিনি। সবশেষ যখন জনতার এই ক্ষোভ আর রক্ত সবকিছুই একত্রিত হয়, তখন উল্টে যায় স্বৈরাচারের মসনদ। তখন এই গণভবন থেকেই ভারতে পালিয়ে যান তিনি। বিস্তারিত জানাচ্ছেন আজহার লিমন। গণভবন হত্যা, নির্যাতন, গুমসহ নানা ষড়যন্ত্রের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল গেল দেড় দশকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ দেশি বিদেশি সংস্থার তদন্তে উঠে এসেছে এই গণভবনকে কেন্দ্র করে অনেক ঘটনার বর্ণনা। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? 14 জুলাই 2024 গণভবনের এই সংবাদ সম্মেলন থেকেই কোটা সংস্কার আন্দোলনকারীদের এভাবে কটাক্ষ করেন তৎকালীন প্রধানমন্ত্রী। রাজাকার নাতিপুতিরা সবকিছু পাবে, মুক্তিযোদ্ধারা পাবে না। যার প্রতিক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অভূতপূর্ব প্রতিবাদ। যদিও শিক্ষার্থীদের এই ফুঁসে ওঠাকে ভালো মতো নেয়নি তৎকালীন আওয়ামী নেতৃত্ব। কতিপয় নেতা যে সব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ এই বক্তব্যের যে যেমন হবার কথা ছিল তাই হলো। বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে একযোগে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালায় ছাত্রলীগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গণভবনের এই বক্তব্যটিকে হত্যা ও নিপীড়নের উস্কানি হিসেবে দেখানো হয়েছে। বলা হয়েছে, রুয়ান্ডা গণহত্যায় যেভাবে আফ্রিকার জাতিগোষ্ঠী তুৎসিদের তেলাপোকা, জার্মানিতে ইহুদিদের ইঁদুর, বসনিয়ায় মুসলিমদের ক্যান্সার হিসেবে চিহ্নিত করা হয়েছিল, সেভাবে হাসিনার দেয়া এই বক্তব্য তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীদের ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ ছাত্র জনতার উপর হত্যা, নির্যাতনের মতো মানবতা বিরোধী অপরাধ সংগঠনের জন্য উস্কে দিয়েছিল, যার প্রথম দৃশ্যপট রচিত হয় রংপুরে। আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। 17 জুলাই গণভবন থেকে শোকের আবহে শিক্ষার্থীদের এমন নিরাপত্তার কথা বলা হলেও কার্যত তারপর থেকে আরও নির্মম নিপীড়ন চালানো হয় ছাত্র জনতার উপর। ঢাকার যাত্রাবাড়ি, রামপুরা, উত্তরা, সায়েন্স ল্যাবের মতোই ক্ষোভে উদ্যোক্তাল হয় গোটা দেশ। শহীদের কাতারে নাম লেখায় 200-র বেশি ছাত্র জনতা। একদিকে কারফিউ, অন্যদিকে ইন্টারনেট বন্ধ করে দিয়ে এমন হত্যাযজ্ঞ চালানোর পর আওয়ামী লীগের সহযোগী রাজনৈতিক দলগুলোকে নিয়ে বৈঠক শেষ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এখন থেকে দেখা মাত্রই গুলি করা হবে। ছাত্র জনতাকে হত্যার নির্দেশনা দেয়া 14 দলের ওই বৈঠকটি অনুষ্ঠিত হয় গণভবনে। তারিখ 23 জুলাই 2024। এর পরের দিনগুলোতে শহীদ আবু সাঈদের পরিবার সহ শহীদ পরিবারকে এনে সান্ত্বনা দেয়া সহ নানা নাটক মঞ্চস্থ হয় এই ঐতিহাসিক গণভবনকে কেন্দ্র করে।
এত কিছু হয়ে যাবার পর ৩ আগস্টে এই গণভবন থেকে শেখ হাসিনা সেটাই বললেন যার ন্যূনতম সম্ভাবনাও উড়িয়ে দিয়েছিলেন মাত্র ২০ দিন আগে। আর যদি না মানে কিছু করার নাই, আর রাজপথে আন্দোলন করতেই থাকবে। গণভবনের দরজা খোলা, যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। যদিও পর্দার অন্তরালে ছিল ভিন্ন কিছু। শেষ মুহূর্তেও সীমাহীন বল প্রয়োগ করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে গণভবনে কি কি ঘটেছিল তার একটা বর্ণনা উঠে এসেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অভিযোগপত্রে। এখানে বলা হয় ৪ আগস্ট দুপুরে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন সাবেক স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। তিনি শেখ হাসিনাকে পদত্যাগ করার পরামর্শ দেন, কিন্তু ওই সময় গণভবনে উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ও তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত সহ আওয়ামী লীগের নেতৃস্থানীয় কয়েকজন তীব্র বিরোধিতা করলে শেখ হাসিনা পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে আসেন। প্রসিকিউশনের অভিযোগপত্রে উঠে এসেছে ৪ আগস্ট রাতে গণভবনে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, ৩ বাহিনীর প্রধান, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক র্যাবের ডিজি হারুনুর রশিদ এবং সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মুজিবকে নিয়ে বৈঠক করেন। বৈঠকে তার পরের দিন মার্চ ফর ঢাকা কর্মসূচি দমনের বিষয়ে খোলামেলা আলোচনা হয়। এখানে শেখ হাসিনার পদত্যাগের বিষয়টি উঠানো হলে বৈঠকে উপস্থিত নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী ক্ষুব্ধ হয়ে বলেন, যা হবার হবে, তিনি ক্ষমতা ছাড়বেন না। শেখ হাসিনা সেনাপ্রধানকে শক্তভাবে মেরুদণ্ড শক্ত করে কঠোর হয়ে বিক্ষোভ দমনের নির্দেশ দেন। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারেক সিদ্দিকী শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে বলতে থাকেন, সেনাবাহিনী গুলি চালিয়ে কিছু লোক মেরে ফেললেই বিক্ষোভ এমনিতেই দমন হয়ে যাবে। ট্রাইব্যুনালে আরও উপস্থাপন করা হয়েছে ৫ আগস্ট সকালে শেষবারের মতো শেখ হাসিনা ৩ বাহিনীর প্রধানদের গণভবনে ডেকে আন্দোলন দমনের নির্দেশনা প্রদান করেন এবং তিনি পুলিশের কাজের প্রশংসা করেন, বিপরীতে সেনাবাহিনীর প্রতি অসন্তোষ প্রকাশ করেন। এদিকে কারফিউ ভেঙে লক্ষ লক্ষ জনতা রাজপথে নেমে যাবার পর সামরিক কর্মকর্তারা শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে দেবার পরামর্শ দেন, কিন্তু হাসিনা রেগে গিয়ে বলেন, তাহলে তোমরা আমাকে গুলি করে মেরে ফেলো এবং গণভবনেই কবর দিয়ে দাও। ঢাকার চারপাশ থেকে যখন গণভবনের খুব কাছাকাছি মিছিলগুলো, তখন এক পর্যায়ে শেখ হাসিনার পা জড়িয়ে ধরেছিলেন শেখ রেহানা। পরে সামরিক কর্মকর্তারা সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে কথা বললে জয়ের কথায় গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা ও নির্যাতনের অভিযোগ মাথায় নিয়ে ১.৫ দশক পরে গণভবন ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। আজহার লিমন, এখন, ঢাকা। অর্থনীতিবিদ ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল বারকাত গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের তার বিরুদ্ধে একটি মামলা আছে, আর এর ভিত্তিতে ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এনটেক্স গ্রুপের নামে ২৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২০ ফেব্রুয়ারি আবুল বারকাত সহ ২৩ জনের নামে মামলা করে দুদক। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারকাত পারস্পরিক যোগসাযোগে জালিয়াতির মাধ্যমে এনটেক্স গ্রুপের ২২টি প্রতিষ্ঠানকে এই টাকা ঋণ দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগের সাবেক এই চেয়ারম্যান আবুল বারকাত বাংলাদেশ অর্থনীতি সমিতিরও সভাপতি ছিলেন। এছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে জনতা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বও পালন করেছেন তিনি। শুল্ক নিয়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দিনের আলোচনায় বেশ কিছু বিষয় একমত হয়েছে দুই পক্ষ। কিছু বিষয় অমীমাংসিত রয়ে গেছে, আর দুই দেশের মধ্যে বর্তমান ও ভবিষ্যতে বাণিজ্যের গতি প্রকৃতি কেমন হবে সেই বিষয়ে বৈঠকে যুক্তিতর্ক তুলে ধরে বাংলাদেশ। এদিকে এদিন বাণিজ্য উপদেষ্টার সঙ্গে একান্তে বৈঠক করেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ার। শুল্কসহ দুই দেশের বাণিজ্য স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েও আন্তরিক পরিবেশে আলোচনা করেন তারা। প্রেস উইং জানিয়েছে, বাণিজ্য ঘাটতি কমাতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে দুই দেশ। বাংলাদেশে যেন ন্যায্যতার ভিত্তিতে শুল্ক আরোপ করা হয় সেই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন মার্কিন এই প্রতিনিধি। শুক্রবার ওয়াশিংটন সময় সকাল ৯টায় তৃতীয় দিনের আলোচনা শুরু হবে।
মার্কিন শুল্ক নীতি বাংলাদেশের রপ্তানি খাতে চাপ বাড়াবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। পরিস্থিতি মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার উপরে জোর দিচ্ছেন তারা। এদিকে দেশের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন অর্থনীতি বিশ্লেষকরা। বাকিরা জানাচ্ছেন সাজিদ আরাফাত। বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কের পরিমাণ ছিল 15%। তবে নতুন করে 35% আরোপে তা দাঁড়িয়েছে 50%। এমন বাস্তবতায় সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে দেশের পোশাক খাত, কেননা যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় ক্রেতা। যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া প্রধান পণ্য পোশাক। বৃহৎ এই রপ্তানি পণ্যে কী প্রভাব পড়তে পারে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের পোশাকের বাজারে বাংলাদেশের অন্যতম প্রতিপক্ষ ভিয়েতনাম মার্কিন শুল্কহার কমিয়ে এনেছে 20%, যা বাংলাদেশের চেয়ে 15% কম। ফলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে ভিয়েতনাম। তাই স্বভাবতই প্রশ্ন উঠছে, বড় শুল্ক ব্যবধান নিয়ে বাংলাদেশের ব্যবসায়ীরা কিভাবে টিকে থাকবে। এমন বাস্তবতায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কহারে দেশটির বাজারে পোশাকের দাম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমদানি চাহিদা কমে যাওয়ার আশঙ্কা করছেন বাংলাদেশের ব্যবসায়ীরা। বিজিএমইএ নেতারা বলছেন, নতুন শুল্ক নীতি রপ্তানি খাতে চাপ বাড়াবে। এ পরিস্থিতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সাথে রাজনৈতিকভাবে সমঝোতার ওপর জোর দেন তারা। সরকারের থেকে নেগোসিয়েশন করা হচ্ছে, ব্যবসায়ীরা এটার সাথে সংশ্লিষ্ট ছিলেন না। তো আমি মনে করি ব্যবসায়ী সম্প্রদায়, স্পেশালি বড় স্টেক হোল্ডার যারা বিজিএমই বিকেএমই এটার সাথে থাকা উচিত ছিল। নেগোসিয়েশন করার জন্য আমাদেরকে কিছু ফর্মুলা নিতে হবে যে আমরা ওদেরকে কী কী জিনিস ওদের কাছ থেকে বেশি কিনবো। আমরা আমেরিকার সাথে নেগোসিয়েশনটা করতে হবে আসলে রাজনৈতিক দিক থেকে, যিনি রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনে কর্মকর্তা যিনি আছেন, ওনার এক্সট্রা মাইলেজ দিতে হবে। এদিকে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির আঘাত দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক বলছেন অর্থনীতি বিশ্লেষকরা। যারা কিনা খুব একটি পণ্যের উপরে নির্ভরশীল, তারা কিন্তু তাদের পণ্যের ক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা নাও ধরে রাখতে পারে এবং সেক্ষেত্রে তাদের ব্যবসা সংকুচিত হয়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে, অন্তত স্বল্প মধ্য মেয়াদে। সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার, যেমন ব্যবসায়ীরা অথবা যারা কিনা রিসার্চার বা যারা এগুলো নিয়ে কাজ করেন, সিভিল সোসাইটি, তাদের প্রতিনিধিরাও সরকারের সঙ্গে থাকেন এবং এন্টুরিয়ার্স হিসেবে তারাও পিছনে সরকারকে টেকনিক্যাল উপদেশ দেন। সেই জায়গাটি কিন্তু আমরা এই ধরনের কোনো এন্টুরিয়ার্স তাদের সাথে দেখছি না সেখানে। প্রতিযোগিতায় পিছিয়ে না থেকে দুই দেশের বাণিজ্য বৈঠকে সমন্বয়ের তাগিদ দেন বিশেষজ্ঞরা। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। দেখছেন এখন বাণিজ্য। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। ফেনীর 22টি স্থানে বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও পানি ঢুকছে শতাধিক গ্রামে। এতে পানি বাড়ছে ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলায়। এখন পর্যন্ত জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে 1655 হেক্টর ফসলি জমি। আর অন্যদিকে নোয়াখালীতে থেমে থেমে অব্যাহত রয়েছে বৃষ্টি। শহরে কিছুটা পানি কম থাকলেও গ্রামাঞ্চল এখনও প্লাবিত হচ্ছে। তলিয়ে গেছে 7806 হেক্টর ফসলি জমি। এই নিয়ে বিস্তারিত জানাতে ফেনীর ফুলগাজী থেকে যুক্ত আছেন সুলেমান ডালিম এবং নোয়াখালী থেকে যুক্ত আছেন নাসিম শুভ। তবে শুরুতে চলে যেতে চাই ডালিমের কাছে। আমাদের সাথে যুক্ত আছেন শুভ। শুভ, আমি নোয়াখালীর কথা যেমনটা জানছিলাম যে শহরাঞ্চলের পানি বেশ কিছুটা কমছে, কিন্তু গ্রাম অঞ্চলে প্লাবিত হচ্ছে। তো এখন পর্যন্ত কতগুলো গ্রাম প্লাবিত হলো এবং নোয়াখালীতে বন্যার কোনো শঙ্কা কি জানিয়েছে কিনা কর্তৃপক্ষ? কি তথ্য আছে আপনার কাছে? আমরা আজ সকাল থেকে নোয়াখালীর পৌর এলাকার বিভিন্ন এলাকা দেখিয়েছি, কিন্তু আমরা এই মুহূর্তে আছি নোয়াখালীর কবিরহাট উপজেলার ঘোষবাগ উচ্চ বিদ্যালয়ের একেবারে মাঠেই। এবং এই আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই এলাকাতে কিন্তু গতকাল পর্যন্ত পানি ছিল না বলে স্থানীয়রা জানিয়েছেন, কিন্তু আজ সকাল থেকে এই স্কুলের মাঠ থেকে শুরু করে এই যে গ্রামটি রয়েছে সেই গ্রামে পানি বেড়েছে। অর্থাৎ শহরের দিকে গত 3 দিনের যে ভারী বর্ষণ, সেই ভারী বর্ষণের কারণে সৃষ্ট যে জলাবদ্ধতা, সেই জলাবদ্ধতার পানির পরিমাণ কিছুটা কমলেও গ্রামাঞ্চলে কিন্তু সেই পানির পরিমাণ ক্রমশই বাড়ছে। এবং গতকাল পর্যন্ত নোয়াখালীর 5টি উপজেলা জলাবদ্ধতার কবলে থাকলেও আজ সেটির সাথে নতুন করে যুক্ত হয়েছে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা, অর্থাৎ আরো একটি উপজেলা যুক্ত হয়েছে। তো এতে করে নোয়াখালীর প্রায় 40,000-এর বেশি মানুষ, যারা কিন্তু গত 3 দিন থেকে পানিবন্দী ছিল, এবং আজকে সেই পরিমাণটা আরো বাড়বে বলে প্রশাসন আমাদেরকে জানিয়েছেন।
তো আমি এই কবিরহাট উপজেলায় এসে কথা বলেছি কবিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন কবিরহাট উপজেলা এবং কোম্পানিগঞ্জ এই 2 উপজেলায় গতকাল সন্ধ্যা অবধি প্রায় 40টি আশ্রয়কেন্দ্র যেগুলোতে মানুষ আশ্রয় নিয়েছে, এবং আজ সকাল থেকে আরো নতুন নতুন কিছু আশ্রয়কেন্দ্র যুক্ত হয়েছে যার সাথে সেগুলোতেও মানুষ আশ্রয় নিচ্ছে। এছাড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আমরা আজ সকালে জানতে পেরেছি নোয়াখালীর 7,000-এর বেশি হেক্টর ফসলি জমি যেগুলো কিন্তু বিনষ্ট হয়ে গেছে, এবং অসংখ্য মাছের ঘের যেগুলোর মাছগুলো অন্যত্র চলে গেছে, পানিতে ভেসে গেছে। আমি এই এলাকায় এসে কথা বলেছি এখানে স্থানীয়দের সাথে। স্থানীয়রা জানিয়েছেন গত বছর ভয়াবহ বন্যায়ও কিন্তু এই এলাকার যে মাছের ঘের এবং ফসলি জমি ছিল সেগুলো কয়েক ধাপে বিনষ্ট হয়েছে, এবং এই বছরও কিন্তু যে চলমান জলাবদ্ধতা যেটি পরবর্তীতে বন্যায় রূপ নেওয়ার আশঙ্কা করছেন তারা, বন্যায় রূপ নেওয়ার আগে কিন্তু তাদের মাছের ঘেরগুলো জলাবদ্ধতার কবলে পড়ে ইতোমধ্যেই ভেসে গেছে, এবং যে ফসলি জমিগুলো রয়েছে আমনের যেই চারাগুলো ছিল সেগুলো কিন্তু বিনষ্ট হয়ে গেছে। তো তারা আসলে আশঙ্কা করছেন এই জলাবদ্ধতা যদি বন্যায় রূপ নেয় তাদের ক্ষয়ক্ষতির পরিমাণ আরো অনেক বেশি পরিমাণ বাড়তে পারে। তো এই ছিল নোয়াখালীর কবিরহাট থেকে জলাবদ্ধতার পরিস্থিতি নিয়ে আমার কাছে এখন পর্যন্ত সব শেষ। এবার একটু যেতে চাই, আমাদের সঙ্গে যুক্ত আছেন ফেনী থেকে সুলেমান ডালিম। ডালিম, জানাবেন যে বেশ কিছুদিন যাবতই তো ফেনীতে পানি বেড়েছে, আর এতে করে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যেমনটা জানছিলাম যে বিশেষ করে ফেনী সদর, দাগনভূঞা বিভিন্ন যে উপজেলা প্লাবিত। তো জানাবেন যে ফসলি জমি যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে তাতে করে কত পরিমাণ ফসলি জমির ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো নির্দিষ্ট অঙ্ক কি জানা এখনো সম্ভব হয়েছে কিনা? অনেক, আমরা এখন যে স্থানটিতে আছি এটি ফেনীর ফুলগাজী শ্রীপুর গ্রাম। মূলত গত 3 দিন আগে এই শ্রীপুর গ্রামের অদূরে বাজারের পাশে দুটি দোকান নদীতে বিলীন হওয়ার পর থেকেই কিন্তু বন্যা পরিস্থিতি শুরু হয়। আর আমরা এই যে এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি একটি ভাঙন কবলিত এলাকা। এই মরি নদীর এই স্থানে কিন্তু প্রথম ভাঙে, এরপর এক এক করে কিন্তু 22টি স্থানে ভাঙে। এই ভাঙার ফলে কিন্তু জনপদে কিন্তু পানি ঢোকে, এবং এর কারণে কিন্তু এই যে বিপর্যয়কর বন্যা তৈরি হয়। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যেটা জেনেছি, ফেনী জেলায় 1,655 হেক্টর জমির ফসল কিন্তু আউশ ধান তলিয়ে গেছে এই বন্যার কারণে, এবং প্রায় 1000-এর বেশি পুকুরের এই যে মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং মাঠে কিছু ফসল ছিল ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও হাঁস মুরগি থেকে কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে বলে আমরা কৃষি বিভাগ থেকে এবং সাধারণ মানুষ থেকে জানতে পেরেছি। সবশেষ যে পরিস্থিতি সেটি হচ্ছে যে গতকাল এই যে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, দাগনভূঞা, সোনাগাজী সব উপজেলা মিলিয়ে প্রায় 150 শতাধিক গ্রাম কিন্তু প্লাবিত হয়েছিল। আজকে সেখানে কিছুটা উত্তরণ হয়েছে, এখনো 100 শতাধিকের মতো গ্রাম প্লাবিত হয়ে রয়েছে। ফেনীর ফুলগাজী, পরশুরামের থেকে পানি কিছুটা কমতে থাকলেও অপরদিকে ছাগলনাইয়া, সদর সহ কিছু অঞ্চলে কিন্তু পানি বাড়ছে, এবং ফলশ্রুতিতে মানুষের যে ভোগান্তি সেটিও বাড়ছে। আমরা কথা বলেছি ফেনীর যে জেলা প্রশাসক রয়েছে সাইফুল ইসলামের সাথে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে প্রায় 150 শতাধিক যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে, 150 শতাধিক আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত করেছেন, এবং সেখানে 50টির বেশি আশ্রয় কেন্দ্রে 8000-এর মতো মানুষ কিন্তু আশ্রয় নিয়েছে, এবং তাদের মাঝে কিন্তু শুকনো খাবার থেকে শুরু করে অন্যান্য বন্যার বিপর্যয়কর পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু সেনাবাহিনী, নৌবাহিনী, বাংলাদেশ পুলিশ, স্থানীয় যে স্বেচ্ছাসেবক এবং জেলা প্রশাসন সবাই কিন্তু মাঠে আছে এবং কাজ করছে। আমরা কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের সাথে। পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছেন যে বৃষ্টি কিছুটা যদি কমে তাহলে বন্যার যে পরিস্থিতি সেটি কিছুটা উত্তরণ হবে বলে তারা মনে করছেন। অপরদিকে আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি। আবহাওয়া অফিস আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত 24 ঘন্টা কিন্তু বন্যা পরিস্থিতি উত্তরণের যে আশাবাদী তারা বলছেন যে বৃষ্টির পরিমাণ কম রয়েছে। গত 3 দিন আগে বৃষ্টি যেখানে ছিল 440 মিলিমিটার বৃষ্টি, সেখানে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 28 মিলিমিটার। এই দিক থেকে কিছুটা উত্তরণ হয়েছে, রোদ উঠছে। যদি এই পরিস্থিতি থাকে এবং জনপদ থেকে যদি পানি কমতে থাকে তাহলে বন্যার পরিস্থিতি উত্তরণ। ফেনী থেকে যুক্ত ছিলেন সুলেমান ডালিম, এবং আমাদের সঙ্গে নোয়াখালী থেকে ছিলেন শুভ। তারা জানাচ্ছিলেন সেখানকার বন্যা পরিস্থিতির সবশেষ খবরাখবর। এদিকে বন্যা ও বৃষ্টিতে দেশের 21 জেলায় 72,076
হেক্টর জমির ফসলি জমি তলিয়ে গেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ এবং দেশের উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ দেশের মোট 21 জেলায় বেশ কিছু জায়গায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এতে ধানের বীজতলা, পাট, শাকসবজি সহ ফসলের জমি পানিতে তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জে চলতি মাসের শুরু থেকে বৃষ্টিপাত হচ্ছে, আর এতে জিআই স্বীকৃতিপ্রাপ্ত ফজলি আমের বাগানে দেখা দিয়েছে মাছি পোকার উপদ্রব। পোকার কামড়ে কোটি টাকার ফজলি আম পচে গাছে নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন আম চাষিরা, আর এতে করে দুশ্চিন্তায় দিন কাটছে তাদের। সোহান মাহমুদের তথ্য ছবিতে দেখবেন বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের মহারাজপুরের আম চাষি মুজিবুর রহমান 2 বিঘা জমির 30টি আম গাছে পেয়েছিলেন প্রায় 200 মণ আম, কিন্তু মাছি পোকার আক্রমণে যার অর্ধেকের বেশি নষ্ট হয়েছে। একটা বাগানে 100 মণ আম থাকে, তো প্রায় মোটামুটি ওখান থেকে 40 মণে মাছি কাটা আমটা শুধু বের করতে হয়। তারপর মাছি কাটার পর ফাইটে যায়, বিভিন্ন ধরনের পচন ধরে। মুজিবুর রহমানের মতো একই অবস্থা জেলার অন্যান্য আম চাষিদের। নষ্ট হওয়া আম কেউ গরুকে খাওয়াচ্ছেন, অনেকে আবার সেগুলো বাগানেই ফেলে রেখেছেন। এদিকে বাজারে ফজলি আম বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা মণ। এই দামে উৎপাদন খরচ উঠছে না বলে জানিয়েছেন চাষিরা। যত তাড়াতাড়ি পারা সম্ভব তত তাড়াতাড়ি ভালো থাকবে, আর যত দেরি করবেন তত দেখাইছে বাদ। আপনার যদি পানি হয় এই মাইছা কাটা আম একটাও পাওয়া যাবে না, আপনার সব ফেটে শেষ। স্প্রে করছি তবুও মনে করেন যে ওই যে পোকা, লাল পোকাটা উড়ে যা আমে মেরে দিছে, দিয়ে 2 দিন 1 দিন পর পর ওই আমটা ফেটে দিচ্ছে আর কি। আমটা অনেক নষ্ট হচ্ছে এবং পাইট পোছালিতে দিয়ে আপনার খরচা আম থেকে উঠছে না, অনেক লোকসান হচ্ছে। আম চাষিরা বলছেন জেলার বিভিন্ন বাগানে পোকার আক্রমণে নষ্ট হয়েছে 30% বেশি আম, যার বাজার মূল্য 100 কোটি টাকার বেশি। পোকার আক্রমণ থেকে বাঁচতে ফুড ব্যাগিংয়ের পরামর্শ কৃষি বিভাগের। মাছি পোকার আক্রমণে যদি আমরা গাছ থেকে ফুঁড়ে দেওয়ার পরে ধপধপ করে পড়ে গেল, পচে নষ্ট হয়ে যায়, কোনো দাম পাওয়া যায় না। আর এখন ফজলি আমের যে দুরবস্থা, আসি না, দাম কম, কিনতে কেউ চায় না। বিগত কয়েকদিনের তুলনায় আমের বাজার মূল্য একটুখানি বৃদ্ধি পেয়েছে, তবে আমি মনে করি যে এই বাজার মূল্যটা আরও একটু বৃদ্ধি পাওয়ার দরকার, যাতে কৃষক লাভবান হতে পারে। কারণ উৎপাদন খরচ পুষিয়ে কৃষকের যদি লাভবান না হয়, সেক্ষেত্রে কৃষক ক্ষতিগ্রস্ত হবে। কৃষি বিভাগের তথ্য মতে চাঁপাইনবাবগঞ্জের 37,000 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। চলতি মৌসুমে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 3,86,000 টন। এখন চাঁপাইনবাবগঞ্জ। এখন বাণিজ্য সময় হলো, ছোট্ট একটা বিরতি নেওয়ার, ফিরছে কিছুক্ষণ পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। টানা বৃষ্টিতে প্রভাব পড়ছে বাজারে, বাড়তি দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি, চড়া কাঁচা মরিচের দাম। সাপ্তাহিক ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি রাজধানী থেকে, এছাড়া সিলেটের সোভানীঘাট কাঁচা বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সন্দীপন শুভ, এবং বরিশাল পোর্ট রোড পাইকারি মাছ বাজার থেকে যুক্ত আছেন আমাদের সঙ্গে অমিত হাসান। তবে শুরুতেই আমরা চলে যেতে চাই সিলেটে, এবং সিলেটের সোভানীঘাট বাজারে আমাদের সাথে আছেন সহকর্মী সন্দীপন শুভ। প্রথমে জানতে চাই যে আসলে টানা বৃষ্টিতে তো সবজির সরবরাহ কমেছে, বা অন্য কি কোনো কারণ আছে কিনা এছাড়া, কিন্তু মরিচের যে দাম, সেই দামটা বেড়ে যাওয়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? অনেক আমরা সিলেটের এই কাঁচা বাজারে, অর্থাৎ সোভানীঘাট কাঁচা বাজারে আসার পর থেকে আমরা শুনছি যে মরিচের সংকট, অর্থাৎ কাঁচা মরিচের তীব্র সংকট দেখা দিয়েছে। এর মূল কারণ হিসেবে তারা আসলে আমাদেরকে বলছিলেন যে পরিবহন সংকট, অর্থাৎ যে ঢাকা সিলেট যে মহাসড়ক, সেই মহাসড়কের কিছু বেহাল দশা, এর পাশাপাশি কিন্তু এখানকার যে পরিবহন সংকট, সব কিছু মিলিয়ে কিন্তু আমদানিটা অনেক কম। এই কারণেই আজকে কাঁচামরিচের ঝাঁজ অনেক কমে গেছে, এবং আজকে কিন্তু বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে
300 টাকা কেজি, খুচরা বাজারে 300 থেকে 320 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে, যেটি পাইকারি বাজারে 250 থেকে 270 টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ এক সপ্তাহ ব্যবধানে যদি আমি বলি, সেক্ষেত্রে কিন্তু কেজি প্রতি প্রায় 100 টাকার উপরে বেড়ে গেছে। এটা আসলে আশঙ্কা এবং আতঙ্কের কারণ। এবং এর পাশাপাশি যদি আমি অন্যান্য সবজির দামের কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় মিষ্টি লাউয়ের কথা। মিষ্টি লাউ গত সপ্তাহে যেমনটি ছিল, গত সপ্তাহে 30 টাকা করে পাইকারি বাজারে বিক্রি হয়েছে, সেটি আজকের বাজারে 35 থেকে 40 টাকায় বিক্রি হচ্ছে এবং সেটি খুচরা বাজারে বেড়ে গিয়ে 50 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে। একইভাবে আমি যদি সপ্তাহের ছুটির দিনে টমেটোর কথা বলি, সেই টমেটোর দামও কিন্তু বেড়ে গেছে। টমেটোর দাম আজকে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 35 থেকে 40 টাকায়, যেটি খুচরা বাজারে গিয়ে 50 থেকে 55 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি ঢেঁড়সের কথা বলি, ঢেঁড়স কিন্তু আজকের বাজারে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা, যেটি খুচরা বাজারে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পেঁপে বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 30 থেকে 35 টাকায়, যেটি খুচরা বাজারে কিন্তু 35 থেকে 40 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য কিছু সবজির কথা বলি, সেক্ষেত্রে বলতে হয় গাজরের কথা। গাজর কিন্তু বিক্রি হচ্ছে আজকের বাজারে 40 থেকে 45 টাকা কেজি দরে, যেটি খুচরা বাজারে কিন্তু 55 থেকে 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি বিভিন্ন ধরনের শাকের দামও বেড়েছে। আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে আসলে বৃষ্টিপাতের একটা প্রভাব, সেই প্রভাবটি কিন্তু এখনও আমরা লক্ষ্য করছি এবং বৃষ্টিপাত সহ রাস্তাঘাটের যে বেহাল অবস্থা সহ নানা কারণে কিন্তু আজকের বাজারে আমদানি কম, এবং আমদানি কম হলে যেমনটি হয়ে থাকে দাম কিন্তু বৃদ্ধি পায়। আমরা এখানকার ক্রেতাদের সাথে কথা বলেছি, ক্রেতারা বলছেন আসলে যে এইভাবে যদি দাম বৃদ্ধি পায় তাদের কাছে আসলে পাতে সবজি তোলাটা অনেকটাই কঠিন হয়ে যাবে, এবং তারা বিশেষ করে কাঁচামরিচের যে দাম বেড়েছে সেটা নিয়ে অনেকটাই শঙ্কিত এবং আতঙ্কিত। কারণ একই সপ্তাহে যদি 50-60 টাকা বা 100 টাকা বেড়ে যায়, এটা আসলে সবার জন্যই বহন করা কষ্ট হয়ে যায়। তো অনেকেই ছিল আমার কাছে সিলেটের কাঁচা বাজার থেকে সবশেষ। আমরা এবার চলে যেতে চাই রাজধানীতে, সেখানে আছেন মাহফুজা বৃষ্টি। বৃষ্টি, প্রথমে আপনার কাছে জানতে চাই যে এই যে মরিচের দাম, কাঁচা মরিচের দাম হুট করে বেড়ে গেল, তো হুট করে বেড়ে যাওয়ার পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? আমরা সিলেটেও দেখতে পাচ্ছিলাম যে কাঁচামরিচের দাম বেশ বাড়তি। পাশাপাশি ছুটির দিনে বাজারে অন্যান্য শাকসবজির দরদাম আপনি কেমন দেখতে পাচ্ছেন? ধন্যবাদ অনেক। আমি ঠিক এই মুহূর্তে কারণ বাজারে আছি। এখানে আমি এতক্ষণ ধরে কাঁচামরিচের দাম কেন বাড়লো সে বিষয়ে বিক্রেতা এবং ক্রেতাদের সাথে কথা বলছিলাম। তারা কিন্তু বরাবরের মতোই যে একটু বন্যার পূর্বাভাস এবং টানা যে কয়েকদিনের বৃষ্টি, তাতে কিন্তু কয়েকটা জায়গায় উজানের ভাটিতে পানি এসেছে। সেই সাথে কিন্তু বিভিন্ন জায়গায় আমরা দেখেছি বিভিন্ন জেলার গ্রামগুলো প্লাবিত হয়েছে। সেই কারণে কিন্তু বিক্রেতারা বলছে যে এই দাম, কাঁচামরিচের উৎপাদন যেখানে হয় মূলত যেসব জেলাগুলোতে, সেই জেলাগুলোতে একটু বৃষ্টিপ্রবণ এলাকা হওয়াতে সেখান থেকে কাঁচামরিচের সরবরাহ তো তারা খুবই কম পাচ্ছে। সেই জায়গায় যে রাস্তায় যে একটা তাদের পরিবহন খরচ, সেটাও কিন্তু এই বৃষ্টির কারণেই বেড়েছে বলে তারা বলছেন। মূলত বৃষ্টিকেই বারবার তারা দুষছেন যে এই বৃষ্টির কারণেই সবকিছু, সবজি থেকে শুরু করে অন্যান্য মাছ এবং যে মুরগির দামটাও কিন্তু আসলে বন্যার পূর্বাভাসের সাথে এবং বৃষ্টির সাথে মুরগির দামটা কেন কমে বাড়ে সেটা নিয়েও কিন্তু বিক্রেতারা বিভিন্ন ধরনের প্রশ্ন তুলছেন যে কেন এরকম দাম হবে। আমরা জানি যে সোনালী যে মুরগিটা আছে সেটা কিন্তু কেজি প্রতি 30 টাকা করে বেশি বিক্রি হচ্ছে এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 10 থেকে 20 টাকা করে। এছাড়া যদি আমি অন্যান্য কাঁচা সবজিগুলোর কথা বলি, তাহলে বেগুন বিক্রি হচ্ছে 150 থেকে 80 টাকা, অথবা কোনোটা শুধু 80 টাকায় বিক্রি হচ্ছে। টমেটো যেমন বিক্রি হচ্ছে কেজি প্রতি 20 টাকা বেশি, তার মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে। তবে অনেক, যেহেতু এখন বর্ষাকাল, বর্ষার সেজন্য মানুষ যে কচু জাতীয় সবজি যেমন কচুর লতি এবং অন্যান্য যে সবজিগুলো আছে এ ধরনের, সেগুলো একটু বেশি চাহিদা রয়েছে বলে এই জিনিসগুলোর দাম কিন্তু অনেক বেশি। এছাড়া যদি আমরা মাছের বাজারের কথা বলি, মাছের বাজারে ছোট মাছ যেগুলো, ছোট মাছের দাম কিন্তু অতিরিক্ত বেড়েছে বলাই যায়, আর বড় মাছগুলোর দাম তো সবসময় বেশি। তবে ক্রেতারা কিছু কিছু জায়গা থেকে দেখেছি যে ফিরে যাচ্ছেন, তারা অভিযোগ করছেন যে এত দাম হওয়ার কথা না, দাম যদি হয় তাহলে বন্যার পরে দাম বাড়ার কথা। সবকিছু মিলিয়ে আসলে রাজধানীর বাজার পরিস্থিতি খুবই উত্তপ্ত বলা যায়। কারোর কেনার ক্ষমতা হচ্ছে, কারোর কেনার ক্ষমতা হচ্ছে না, সে জায়গায় কম বেশি করেই কেনা হচ্ছে। অনেক, এ ছিল আমার কাছে। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানীর কারণ বাজার থেকে মাহফুজা বৃষ্টি। এবার একটু বরিশালের দিকে তাকাতে চাই। মূলত এতক্ষণ আমরা যুক্ত ছিলাম কাঁচা বাজার এবং সবজি বাজারের বিষয়ে জানছিলাম। অমিত, আপনার মাধ্যমে জানতে চাই মাছ বাজারের প্রসঙ্গ, জানতে চাই যে আজকে মাছের বাজারের দরদাম কেমন দেখতে পাচ্ছেন, এবং বিশেষ করে ইলিশ মাছের দর সপ্তাহের ব্যবধানে কতটা বেড়েছে, কি তথ্য আছে আপনার কাছে?
অনেক একটু জানিয়ে রাখি, বরিশালের পাইকারি বাজারটিতে মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ মিলছে না, যার কারণে দাম বেশ চড়া যাচ্ছে। গত সপ্তাহের তুলনায় 3 থেকে 4 হাজার টাকা দাম কমলেও প্রতি মনে পাইকারি বাজারে, তবে এখনও নাগালের মধ্যে নেই ইলিশের দাম। এবং আজকে পাইকারি বাজারে লাখ টাকা ছাড়িয়ে গেছে ইলিশের দাম, যার কারণে কিন্তু ক্রেতারা বাজার করতে এসে কিছুটা হিমশিম খাচ্ছে। বাজারে ক্রেতা সমাগম বেশ ভালো থাকলেও ছুটির দিনে ইলিশের দোকানগুলোতে আসলে ক্রেতা সমাগম আজকে কম দেখা যাচ্ছে। এবং বরিশালের এই পাইকারি বাজারটি মূলত বরিশালের প্রধান পাইকারি বাজার, যেখানে ইলিশের সরবরাহ কিন্তু একসময় বেশ ভালো ছিল এবং ইলিশের জন্য কিন্তু এখানেই মানুষ আসতো, এখান থেকেই দেশের বিভিন্ন জায়গায় কিন্তু বরিশালের চাহিদা পূরণ করে ইলিশ পাঠানো হতো। সেখানে কিন্তু এখন বরিশালের চাহিদাই মেটাতে পারছে না এই যে যেগুলো ইলিশ রয়েছে। এবং দরদামটা যদি বলে দিই, আজকে পাইকারি বাজারে 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেটির প্রতি মন বিক্রি হচ্ছে 1 লাখ টাকা, এবং 1200 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 1,20,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এছাড়া 500 গ্রাম ওজনের ইলিশ 60 থেকে 65,000 এবং 700 থেকে 900 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে সেটি 90,000 টাকা প্রতি মন বিক্রি হচ্ছে। এবং এই প্রভাবটি আসলে খুচরা বাজারেও পড়েছে। খুচরা বাজারেও দেখা যাচ্ছে 500 গ্রাম ওজনের যে ইলিশটি রয়েছে সেটি 1550 থেকে 1600 টাকা, 700 থেকে 900, 2250 থেকে 2300 টাকা, এবং 1 কেজি ওজনের যে ইলিশ রয়েছে 2500 থেকে 2600, এবং 1200 গ্রাম ওজনের ইলিশ প্রায় 3000 টাকা ছুঁই অবস্থায় রয়েছে, প্রায় 2800-2900 টাকায় আজকে বাজারে বিক্রি হচ্ছে। এবং অন্যান্য মাছেও কিন্তু এই প্রভাবটি পড়েছে। দেখা যাচ্ছে যে নদীর মাছের সরবরাহ কম থাকায় চাষের মাছের উপরেই আসলে যারা কেনাকাটা করতে আছেন তারা চাষের মাছটি কিনে নিচ্ছেন, যার কারণে কিন্তু আসলে যে তাদের যে চাহিদা কিংবা তাদের যে আসলে যে ডিমান্ডটি রয়েছে সেটি কিন্তু তারা কোনোভাবেই পূরণ করতে পারছে না। এবং দেখা যাচ্ছে যে ইলিশের দাম বাড়ায় অন্যান্য মাছেও কিন্তু সেই প্রভাবটি পড়ছে। এবং একসময় এই বাজারটিতে নদীর মাছের সরবরাহ বেশ ভালো থাকলেও বর্তমানে চাষের মাছের উপরেই কিন্তু নির্ভর করে চলছে এই বাজারটি। মাছের সরবরাহ যেরকমভাবে কমেছে সেরকমভাবে বেচাকেনাও কিন্তু কমেছে। ব্যবসায়ীরা বলছেন যে মাছের সরবরাহটা স্বাভাবিক হয়ে গেলে বেচাকেনা আরও বাড়বে। তো বরিশালের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। অনেক রাজধানী ঢাকা হোক বা সিলেট, কোথাও স্বস্তি নেই সবজির বাজারে, আর বরিশালের মাছের বাজারও বেশ চড়া, আর সেখান থেকে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মীরা। এছাড়াও প্রায় 9টি সাধারণ শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হারের দিক দিয়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বরিশাল। এই বোর্ডে পাশের হার 56.38%। এর মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী ফেল করেছেন ইংরেজি আর গণিতে। পাশাপাশি জিপিএ 5 পাওয়ার সংখ্যা নেমেছে অর্ধেকে। গ্রামের শিক্ষক সংকট সহ নানা কারণে এই ফল বিপর্যয় বলছেন শিক্ষার্থী আর অভিভাবকরা। তবে বোর্ড কর্তৃপক্ষের দাবি এবার মূল্যায়ন হয়েছে যথাযথ। বাকিরা জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। এসএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে 2024 সালে পাশের হার ছিল 89.13%। 2023 সালে যা ছিল 90.18%। অথচ এবার এসএসসির ফল প্রকাশের পর হতাশ এই বোর্ডের প্রায় অর্ধেক শিক্ষার্থী। এবার বোর্ডের পাশের হার 56.38%, যা দেশের 9টি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে সবচেয়ে কম। বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় অন্যান্য বোর্ডের চেয়ে কখনো এগিয়ে আবার কখনো কাছাকাছি ছিল বরিশাল শিক্ষা বোর্ড। তবে এবার গেল 10 বছরের মধ্যে সবচেয়ে হতাশাজনক ফলাফলে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে শিক্ষার্থী ও অভিভাবকরা। গণিতে আসলে আমাদের এমসিকিউ, তারপর হচ্ছে গিয়ে সিকিউটা অনেক হার্ড করেছে। বাংলা ফার্স্ট পেপারে কোশ্চেন পেপারেও এমসিকিউটা অনেক হার্ড হয়েছিল। কোচিংমুখী শিক্ষা ব্যবস্থা এইটা হচ্ছে যে মানে বিগত কয়েক বছর ধরে এই ব্যবস্থা থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি। তো এইটা থেকে একটু আমার মনে হয় উন্নত করলে আমরা আরো ভালো রেজাল্ট আশা করি করতে পারবো। কোয়ালিটি অনুযায়ী সেরকম আপনারা খাতা দেখবেন, আমরা সেভাবেই খাতা দেখেছি। অকৃতকার্যদের বেশিরভাগই আটকেছেন ইংরেজি ও গণিতে। শিক্ষা বোর্ডের ইংরেজি বিভাগের প্রধান পরীক্ষকের মতে পিএসসি ও জেএসসি পরীক্ষায় অংশ না নেয়া ও নানা কারণে পাঠ বঞ্চিত হওয়ার প্রভাব পড়েছে ফলাফলে। ইংরেজি সাবজেক্টটা যেমন চরাঞ্চলের খাতা আমরা পেয়েছি, সেখানে দেখা যায় 50টা খাতার প্যাকেট থাকে, 50টাই ফেল আসছে, এরকমও হয়েছে। এদের পিএসসি পরীক্ষা এরা দিতে পারে নাই, এরা জেএসসি পরীক্ষা দেয়নি। 2টা পাবলিক পরীক্ষা ফেস না করার কারণে হঠাৎ করে তারা এসএসসি পরীক্ষা দেওয়ার কারণে তার রেজাল্টে ধস পড়েছে। গ্রাম অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ বিষয়ভিত্তিক শিক্ষক না থাকার কারণে আর অভিভাবকবৃন্দ সচেতন না থাকার কারণে তাদের শিক্ষার্থী ঝরে পড়ে যাচ্ছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। তবে বোর্ড কর্মকর্তাদের দাবি, এবারের পরীক্ষায় ভিজিলেন্স টিমের কড়াকড়ি, খাতা মূল্যায়ন সহ শিক্ষা বোর্ডের নির্দেশনা সঠিকভাবে বাস্তবায়ন হয়েছে। সরকারের নির্দেশনা ছিল যে আমরা সঠিক
মূল্যায়নটা চাই, যে ছাত্রছাত্রীদের অবস্থানটা কোথায়, লেখাপড়ার মানটা কোথায়। দেখা যায় আপনারা জানছেন বিভিন্ন সময় যে জিপিএ 5 পায় হাজার হাজার, কিন্তু ভর্তি পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফেল করে। এবং বিশেষ করে ম্যাথ বা ইংলিশ এই দুইটাই গ্রাম অঞ্চল থেকে বেশি খারাপ হওয়ার কারণে আমার পার্সেন্টেজ এরকম কমে গেছে। বরিশাল শিক্ষা বোর্ডে এবছর জিপিএ 5 পেয়েছে 3114 জন, গেল বছর যা ছিল 6145 জন। তবে এবছরও এগিয়ে মেয়েরা। ছাত্রদের 48.45% বিপরীতে 63.38% ছাত্রী কৃতকার্য হয়েছে। এছাড়া বোর্ডের 16টি স্কুলের কোনো শিক্ষার্থী পাশ করেনি। ফেরদাউস সোহাগ, এখন, বরিশাল। আপনারা দেখছেন এখন বাণিজ্য। রাজনীতি নিষিদ্ধ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের কমিটি প্রকাশের গুঞ্জনে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আর এতে উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। শিক্ষার্থীদের দাবি, চুয়েটে দীর্ঘদিন ধরে রাজনীতি নিষিদ্ধ হলেও বৃহস্পতিবার বিকেলে ছাত্রদলের কমিটির একটি চিঠি ছড়িয়ে পড়ে। এরপর রাত 12টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে বের হয় শিক্ষার্থীরা। এ সময় স্বাধীনতা চত্বর থেকে মিছিল শুরু করে তারা। পরে বিভিন্ন হল প্রদক্ষিণ করে উপাচার্যের বাসভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। তাদের দাবি, আবারও রাজনীতি চালু হলে বিশ্ববিদ্যালয়ের সংঘাত ও সংঘর্ষ বাড়বে। এখন বাণিজ্যের সময় হলো, আরও একটা ছোট্ট বিরতি নেওয়ার, ফিরছে কিছুক্ষণ পরে, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। এদিকে আমাদের সঙ্গে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় গেল একদিনে পাকিস্তানের 4 জনের মৃত্যু হয়েছে এমন তথ্য পাওয়া গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ও নর্থ ক্যারোলিনায় প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। টানা বৃষ্টিতে বিপর্যয় পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। তলিয়ে গেছে নগরীর প্রধান রাস্তাঘাট, মার্কেট সহ ঘরবাড়ি। ব্যাপক যান চলাচল হয়েছে বন্ধ। দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, একদিনে শহরটিতে 150 কিলোমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা এই বর্ষা মৌসুমে একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। পাকিস্তানে বৃষ্টি ও বন্যায় 26 জুন থেকে 45 শিশু সহ প্রাণ হারিয়েছে কমপক্ষে 90 জন। এদিকে যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। নর্থ ক্যারোলিনায় কয়েক ফুট পানির নিচে তলিয়ে গেছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। গাজায় জোরপূর্বক বাস্তুচ্যুত পরিকল্পনা আর যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও একদিনে 82 ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েল। হাসপাতালের সামনে পুষ্টি সহায়তা নিতে এসে 8 শিশুসহ প্রাণ হারিয়েছে অন্তত 16 জন। আর এমন অবস্থায় যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে হামাস ইসরায়েল। এ ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জানে। গাজার মধ্যাঞ্চলের আল আকসা শহীদ হাসপাতালের সামনের দৃশ্য এটি, যেখানে নারী ও শিশুসহ হতাহতরা পড়ে আছে রক্তাক্ত অবস্থায়। হাসপাতালের সামনে লাইনে দাঁড়িয়ে থাকা পুষ্টিহীনতায় ভোগা ফিলিস্তিনি শিশুদের উপর হামলা চালায় ইসরায়েলিরা। এতে 8 শিশু ও 2 নারীসহ প্রাণ হারান বেশ কয়েকজন। এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। 1 সপ্তাহের ব্যবধানে শহরটির শতাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায় তারা। জীবন বাঁচাতে শহর ছেড়ে পালাচ্ছেন বাসিন্দারা। এদিকে তীব্র খাদ্য ও জ্বালানি সংকটে বিপর্যস্ত গাজায় 130 দিন পর প্রথমবারের মতো জ্বালানি সরবরাহ করতে সক্ষম হয়েছে জাতিসংঘ। হাসপাতালগুলোকে সচল রাখতে গেল একদিনে প্রায় 75,000 লিটার জ্বালানি সরবরাহ করেছে সংস্থাটি, যদিও তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য বলে জানান সংস্থার মুখপাত্র। এমন অবস্থায় গাজায় যুদ্ধবিরতির বিষয়ে আশার আলো জাগিয়েছে হামাস ও ইসরায়েল।
চলমান আলোচনায় ইতিবাচক অগ্রগতির কথা জানিয়েছে দুই পক্ষ। হামাসের শর্ত অনুযায়ী গাজা উপত্যকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করছে ইসরায়েল। উভয় পক্ষই প্রস্তাবিত নতুন চুক্তির বিষয়ে ইতিবাচক। ইসরায়েলের এক শীর্ষ কর্মকর্তা জানান, 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই যুদ্ধবিরতি নিয়ে একটি ঘোষণা আসতে পারে। এ ব্যাপারে আশাবাদী যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, যুদ্ধবিরতির চুক্তির খুব কাছাকাছি পর্যায়ে পৌঁছেছে সব পক্ষ। I think we're closer, and I think perhaps we're closer than we've been in quite a while, and we're hopeful. But we also recognize there are still some challenges in the way, and one of the fundamental challenges is Hamas's unwillingness to disarm, which would end this conflict immediately. এদিকে গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এডেন উপসাগর, লোহিত ও আরব সাগরে চলাচল করা ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত সব ধরনের জাহাজে হামলা অব্যাহত রাখবে তারা। তবে এত আলোচনার মধ্যেও এক মুহূর্তের জন্য হামলা বন্ধ রাখেনি ইসরায়েলি বাহিনী। প্রায় 2 বছরের যুদ্ধে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে গাজার 90% ঘরবাড়ি ও অবকাঠামো। তীব্র খাদ্য, জ্বালানি ও স্বাস্থ্যসেবা সংকটে পড়েছে ফিলিস্তিনিরা। তানভীর জনি, এখন বিশ্ব। ছোট্ট একটা বিরতি নেয়ার, ফিরছে কিছুক্ষণ পরেই, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন বাণিজ্য। এবার খেলার প্রসঙ্গ। ঘরের মাঠে আবারও মেয়েদের সাফ অনূর্ধ্ব 20 ফুটবলের লড়াই। 4 জাতির এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার মিশনে নামছে বাংলাদেশ। এবার নেই ভারত, তাই মূল প্রতিদ্বন্দ্বী নেপাল, যদিও ছেড়ে কথা বলবে না ভুটানও। শুক্রবার বসুন্ধরা কিংস এরেনায় পর্দা উঠছে এই প্রতিযোগিতার। বিস্তারিত জানাচ্ছেন ওয়াসিউল হক পান্থ। শুধুই আরেকটি টুর্নামেন্ট নয়, মাঠে নামার আগেই কাঁপিয়ে দেওয়া যুদ্ধের ঘোষণা। 4 দেশের 4 তরুণী, একটা ট্রফি, একদলই হাসবে শেষ হাসি। এবারও ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়নও তারা, যদিও শেষবার ট্রফি ভাগাভাগি করতে হয়েছিল ভারতের বিপক্ষে। তাই কোচ পিটার বাটলারের চোখ একক শিরোপায়। অধিনায়ক আফিদার কাছেও সাফ বিশেষ কিছুই। Winning becomes a habit, but I think the most important thing from our perspective. আমরা এশিয়া কাপে গিয়েছি বলে যে সাফটাকে ছোট করে দেখবো এটা না, সাফ আমাদের স্বপ্ন ছিল আগে আমরা সাফ জিতবো, তারপরে এশিয়া। বাটলার যেখানে ডেভেলপমেন্ট টুর্নামেন্ট দাবি করেও স্বাগতিক দলে 7 জাতীয় দলের ফুটবলার রেখেছেন, বাকি দলগুলো এখানেই ব্যতিক্রম। अन्डर 20 टुर्नामेन्टले नेसनल टिमलाई पनि सहयोग पुग्छ र हाम्रो नेसनल युथ टिमबाट चाहिँ हाम्रो नेसनल टिममा हुने खेलाडीहरू पनि देखिरहेको छ। जति टुर्नामेन्टले चाहिँ हामीलाई as we had many international matches, we didn't came across those team and we didn't play in Bhutan with the Bangladesh player who went from here. Mostly players are around under 18 and some under 19 like that. এবারের টুর্নামেন্টে নেই ভারত, তাই স্বাগতিকরা ছাড়াও শিরোপার সবচেয়ে বড় দাবিদার নেপাল। সাম্প্রতিক লড়াইয়ের ইতিহাসও তাই বলে। স্বাগতিক দর্শকদের কাঁদিয়ে শিরোপায় চোখ হিমালয় কন্যাদের। ছাড় দেবে না ভুটানও। हेरौँ यो पालिको बङ्गलादेशमा खेल्दाखेरि बङ्गलादेशमै खेल्दा हराएर जाँदा कतिको रमाइलो हुन्छ, त्यस्तो रमाइलो। We don't have any favorite, but we are taking this as not as a challenge but as an opportunity to play with all the teams. টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই আফিদাদের মুখোমুখি হবে লঙ্কানরা, যদিও কোচের কণ্ঠে পিটার বাটলারের দল নিয়ে সমীহ। With Bangladesh as our strength and with our team, we can't go play the attacking football really. Players, some experienced players in your team, because that will be actually good match, but that's a hard match for us. শুক্রবার শুরু হওয়া 4 জাতির টুর্নামেন্ট শেষ হবে 22 জুলাই। রাউন্ড রবিন লিগে সর্বোচ্চ পয়েন্টধারীদের হাতে উঠবে শিরোপা। ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা। আর এরই মাধ্যমে শেষ করছি এখন বাণিজ্য। তবে যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেড় দশকে অনেক ষড়যন্ত্র আর নীলনকশার কেন্দ্রবিন্দু গণভবন। গণঅভ্যুত্থানে জনতার ক্ষোভে উল্টে যায় স্বৈরাচারের মসনদ। অর্থনীতিবিদ আবুল বরকত রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার।
এরনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগ। শুল্ক ইস্যুতে ওয়াশিংটনের বৈঠকে বেশ কিছু বিষয়ে একমত দুই পক্ষ। আলোচনায় অগ্রগতি না হলে রপ্তানি খাতে চাপ বাড়ার শঙ্কা, সমঝোতায় জোর দেওয়ার পরামর্শ ব্যবসায়ীদের। বন্যা বৃষ্টিতে 21 জেলায় 72,000 হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি, ব্যাপক আম উৎপাদন। এছাড়া ফেনীতে শতাধিক গ্রাম তলিয়ে সীমাহীন দুর্ভোগ। এই ছিল এখন বাণিজ্যের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।